আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। কোন গোপনে মন ভেজেছে পার্ট 12 নিয়ে আইসা পড়ছি। তো চলুন গল্পতে যাই। চৈতি রাতুলের একটা শার্ট গায়ে দিয়ে চাদর জড়িয়ে নিয়েছে। রাতুল শাওয়ার সেরে এসে চৈতির পাশে বসে তার হাত দুটো ধরে বলল, আমি জানি না আমি যা বলবো তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আজ সব সত্যি কথা বলবো। সবটা শোনার পর সিদ্ধান্তটা তোমার চৈতি। রাতুল একটু থেমে শ্বাস নিল। চৈতি, আমি জমিদার বংশের ছেলে, এটা তো তুমি জানো। ছোটবেলায় মা ছিল না আমার, বাপ চাচাদের অত্যাচার দেখে আমি বড় হয়েছি। আমাকে কখনো শেখানো হয়নি মেয়েদের সম্মান করার কথা, শিখিয়েছে শুধু নারীদের নরম দেহটাকে ভোগ করার কথা। রাতুলের কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি কখনো ভালোবাসা পাইনি চৈতি, শুধু পেয়েছি আঘাত। সেই সব অনাদর আর অবহেলা থেকে আমার যাতায়াত শুরু হয় আমাদের জমিদারের কুটি বাড়িতে। আমি তখন ছোট ছিলাম, কোনো ভুল করলেই আমাকে চাবুকে মারা হতো। ভালোবাসা কাকে বলে আমি জানতাম না, এমন করেই বড় হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, সেখান থেকেই ধীরে ধীরে আজকের এই অবস্থানে আসা। রাতুলের চোখে জল টলমল করতে লাগলো। অনেক দিন হলো আমি পতিতালয়ে যাই না, প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন একটা পার্টিতে আমাদের সব রাজনৈতিক নেতা ডাক পেয়েছিল, আমিও গিয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের কাল। আমার ড্রিঙ্কে ড্রাগ মেশানো হয়েছিল। ড্রাগের প্রভাবে আমি একজন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যাই। সেই ঘটনার ভিডিও তারা তুলে নেয়। চৈতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। রাতুল কাঁপা কণ্ঠে বলল, আমি কখনো এইসব তোয়াক্কা করিনি, কিন্তু সেই ভিডিও ছড়িয়ে পড়ে প্রতিটি চ্যানেল, খবরের কাগজে। আমাকে নারী সঙ্গ ও খারাপ জীবনযাপনের জন্য অভিমুক্ত করা হয়। তখন থেকে আমি আবারও বিপদে চলে যাই, আবারও যাতায়াত শুরু করি পতিতালয়ে। রাতুলের কণ্ঠ অনুতাপের ছোঁয়া। তবে হঠাৎ করেই তোমার সাথে দেখা। সেই প্রথম দেখাতে আমার হৃদয়ে প্রেমের বাগিচা তৈরি হয়েছিল। সেই বাগিচার প্রথম নীল প্রজাপতি হলে তুমি চৈতি। রাতুলের চোখে জল এবার আর ধরে রাখা যায় না। চৈতি তার হাত শক্ত করে ধরে। রাতুল কাঁপা কণ্ঠে বলল, চৈতি, আমায় একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসা ভিক্ষা দাও, আমাকে দয়া করো। আল্লাহ তাআলা তো মাফ করে দেন, তার কাছে মাফ চাইলে তিনি ক্ষমা করেন। তুমি কি আমাকে মাফ করবে না? আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার কেউ ছিল না, ঠিক বলে দেখানোর কেউ ছিল না। তোমার আগমনে আমার জীবন বদলে গেছে। তুমি এলে, আমাকে ঠিক ভুল পাপ পণ্য নীতি আদর্শের মানে বোঝালে। আমি তোমার চোখে নিজের অপরাধগুলো দেখতে শিখেছি। চৈতি, আমি সত্যিই বদলাতে চাই, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। রাতুলের কণ্ঠে অনুশোচনা ও ভালোবাসা মিশ্রিত। চৈতি চোখের জল মুছতে মুছতে রাতুলের দিকে তাকিয়ে থাকে। চৈতির ঠোঁট কামড়িয়ে ধরে নিজের ধাতস্থ করে তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে একটু সময় দিন, আমার সময় লাগবে। তুমি আজীবন সময় পাবে প্রিয়তমা, কিন্তু আমার মতো ভালো কেউ তোমাকে বাসবে না। চৈতি কাঁচুমাচু হয়ে বিছানার এক কোণে বসে আছে। তার গায়ে এখনো হালকা কাঁপুনি, চোখে একটু ঘুম, একটু ভয় আর প্রচণ্ড দ্বিধা। রাতুল পাশ ফিরে শুয়ে চৈতির কোমরটা হালকা করে জড়িয়ে রেখেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, যেন সময়টাও থেমে আছে দুজনের মাঝখানে। চৈতি চোখ বন্ধ করে আবারও ভাবতে লাগলো রাতুলের বলা কথাগুলো। প্রতিটা কথা যেন কোথাও গভীরে গিয়ে বাজছে। ভেতরটা এলোমেলো লাগছে ওর, নিজেকে স্থির রাখতে চাচ্ছে কিন্তু পারছে না। রাতুল আস্তে আস্তে বলল, এই ছোট মাথায় এত চাপ নিও না চৈতি। ভালোবাসা জোর করে হয় না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব। যতদিন না মৃত্যু আসে, যতদিন না কেয়ামত হচ্ছে, ঠিক ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমায় কাছে আসতে না দাও, তাহলে ছায়া হয়ে থাকবো পাশে। তোমার চারপাশে ভালোবাসা দিয়ে একটা বেষ্টন তৈরি করব, যেখানে শুধু থাকবে নিরাপদ, শান্ত আর আপন। চৈতি চোখ বন্ধ করেই শুনছিল। শব্দগুলো বুকের ভেতর কম্পন তুলছিল। টলমল চোখে তাকালো রাতুলের দিকে। হুট করে ওর বুকের মধ্যে মুখ গুজে জাপটে ধরল রাতুলকে। একটা গাঢ় নিঃশ্বাস ফেলে হঠাৎ ঢুকরে কেঁদে উঠল। রাতুল ওকে শক্ত করে জড়িয়ে নিল। মনে হলো সময় হয়তো সত্যিই বদলে যাচ্ছে।
ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রাতুল চৈতিকে চাদর মুড়িয়ে রেখে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। আসিফ দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। ভাই, এর থেকে ভালো জামা পাইনি। তবে একদম সুতি, আরাম বোধ করবে ভাবি। রাতুল মাথা নাড়িয়ে ব্যাগটা নিয়ে দরজা বন্ধ করে দিল। চৈতির হাতে ব্যাগটা দিয়ে বলল, তোমার ড্রেস এসে গেছে, পরে নাও। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। চৈতি মাথা নেড়ে ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদা মাটা সুতি জামা পরে বের হলো কিছুক্ষণ পর। নীরবে পায়ে এগিয়ে এসে বলল, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। রাতুল ভ্রু কুঁচকে বলল, তুমি রান্নাঘরের আশেপাশেও যাবে না চৈতি। কেয়ারটেকারের বউ আছে, ওনার রান্নার করার কথা। ঠিক আছে, আমি শুধু গিয়ে দেখি কি রান্না করছে। আপনাকে তো খাইতে হবে, তারপর মেডিসিনও খেতে হবে। রাতুল মাথা নাড়িয়ে সম্মতি দিল। চৈতি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখে কেয়ারটেকারের বউ রান্না প্রায় শেষ করে ফেলেছে। ও একটু হাসি মুখে বলে উঠল, নতুন বউ সাহেব কি উঠেছে? চৈতি হালকা হাসল, হুম, অনেক আগেই। উনি এখন কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। চৈতি খাবারটা প্লেটে তুলে নিয়ে রুমে ফিরে এলো। রাতুল উঠে বসতে চাইল। চৈতি থামিয়ে বলল, উঠবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রাতুল একটু অবাক হলো। চুপচাপ তাকিয়ে রইল চৈতির মুখের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে এক চিলতে শান্তির ছোঁয়া খেলে গেল। এক জীবনে মানুষ সব কিছু পায় না, কিন্তু যতটুকু পায় সেটুকুই হয়ে ওঠে অনেক কিছু। আজকের এই যত্ন, এই নীরব ভালোবাসা, রাতুলের কাছে এর চেয়ে বড় কিছু নেই। চৈতি খুব যত্ন করে এক এক করে তুলে দিচ্ছিল খাবার। রাতুল নির্বাক হয়ে খেয়ে নিচ্ছিল। ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ পাচ্ছে আজ। খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিল চৈতি। ঠিক তখনই রুমে ঢুকলো আসিফ আর ডাক্তার। ডাক্তার ব্যস্ত হয়ে পড়ল রাতুলের ড্রেসিং নিয়ে। আর আসিফ তখন ভিডিও কলে পতিতালয়ের কাজ দেখাচ্ছে রাতুলকে। রাতুল মন দিয়ে সব দেখছে, সব শুনছে। তবে তার চোখটা আটকে আছে শুধু এক জায়গায়, চৈতির মুখের দিকে। একটা সময় ছিল যাকে সে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, আর সেই চৈতি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। একটু পরে আসিফ আর ডাক্তার রুমে ঢুকলো। ডাক্তার পেশাদার ভঙ্গিতে ব্যাগ খুলে রাতুলের ড্রেসিং করতে শুরু করলো। এদিকে আসিফ ফোন হাতে নিয়ে বলল, ভাই, ওইখানে যা বলেছিলেন সব কাজ প্রায় শেষ। এখন লাইভ দেখাচ্ছি, আপনি একবার দেখে নিন। রাতুল মাথা নাড়ল। আসিফ ফোনের ভিডিও কল অন করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে লাগলো পুরো জায়গাটা। পতিতালয়ের ভাঙচুর, উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর প্রক্রিয়া, আর আশেপাশের কিছু ডিটেইলস। রাতুল এক দৃষ্টিতে দেখছিল। ডাক্তারের হাতে ব্যথা লাগছিল ঠিকই, কিন্তু মুখে কোনো ভাঁজ নেই। তবে চোখে একটা ধীরতা। অন্যায়কে শেষ করতে হলে এরকমই যুদ্ধ চালিয়ে যেতে হয়। আর পাশে যদি কেউ চুপচাপ যত্ন করে রাখে, তাহলে সেই লড়াইটা কিছুটা হলেও সহজ হয়ে যায়। রাতুল শুয়েছিল ঠিকই, সেই সময় আসিফ এসে বলল, ভাই। হুম, বল, শুনছি। বলে উঠে বসলো। নাহিদ হাসান ইনভাইট করেছে সমস্ত নেতাদের, এবং সেই লিস্টে আপনিও আছেন। তবে পার্টি, ঈদের দিন। শুধু তাই নয়, সাথে ভাবিকেও ইনভাইট করেছে। কি? জি ভাই। এখন কি করবেন? আপনার ঘাটা তো শুকায়নি, দুদিন পর তো ঈদ। আসিফ, 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, আমাকে তো শহরে ফিরতেই হতো। একটা কাজ করো, গাড়ি রেডি করো, একটু পরে আমরা বের হব। কিন্তু ভাই, এভাবে কি যাওয়া ঠিক হবে? আমাদের কথা বাদই দিলাম, ভাবি ওনার সেফটি তো ভাবতে হবে। যদি কিছু হয়ে যায়, বিশ্বাস রাখ আসিফ, কিছুই হবে না। আমি তো আছি ওকে আগলে নেওয়ার জন্য। আমার বাহুডোরে ওকে আগলে নেব। ভাবিস না, তোর ভাবি বাঘিনী, ও এত সহজে হার মানার মেয়ে না। তোকে যা বলছি তাই কর। আর তোর ভাবিকে বাগান থেকে ডেকে আন, বলবি আমি ডেকে পাঠিয়েছি। আসিফ মাথা নেড়ে চলে গেল। আসিফ চলে যেতে দীর্ঘশ্বাস ফেলল রাতুল। আসিফ চৈতিকে খবর দিতে চৈতি ছুটল রাতুলের পানে। রাতুলের সামনে এসে থামতে চৈতি বলল, কিছু কি হয়েছে? আমাকে ডেকে পাঠালেন যে? এমনি। শোনো, রেডি হয়ে নাও, একটু পরে আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। কি? আমাদের তো আরও 2 দিন থাকার কথা ছিল। আপনার ঘাটা তো শুকায়নি। ওটা নিয়ে ভেবো না চৈতি।
আমার এইসব ঘা ক্ষতে অভ্যাস আছে। খুব জরুরি কাজ, তাই না গেলেই নয়। বোরকা আর নেকাব পরে রেডি হয়ে নাও। চৈতি বোরকাটা পরে নিয়ে হিজাবটা বেঁধে নিয়ে মুখে নিকাবটা বেঁধে নিয়ে রাতুলের সব মেডিসিন নিয়ে নিল। একটু পরে আসিফ এসে বলল, ভাই গাড়ি রেডি, তাহলে দেরি না করে আমরা রওনা দিয়ে দেই। রাতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে চৈতির হাত ধরে রুম থেকে বের হয়ে কেয়ারটেকারকে সব কিছু দেখে রাখতে বলে গাড়িতে উঠে ওরা চারজন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। বাইরের তপ্ত রোদে চৈতির নাজেহাল অবস্থা। গাড়ির পেছনে রাখা টিস্যু বক্স থেকে রাতুল টিস্যু নিয়ে চৈতিকে নিজের দিকে এগিয়ে মুখের নিকাবটা একটু তুলে সযত্নে ঘাম মুছে দিয়ে টিস্যুটা ফেলে দিয়ে আসিফকে বলল, আসিফ এসির পাওয়ারটা বাড়িয়ে দে, তোর ভাবির কষ্ট হচ্ছে। আসিফ এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল, যাতে তারা দ্রুত পৌঁছাতে পারে। রাস্তার যানজট হইচই পেরিয়ে তারা পৌঁছালো বাড়িতে। চৈতি আর রাতুল গাড়ি থেকে নামতে আসিফ বলল, ভাই আপনারা থাকেন, আমি একটু পতিতালয়ের কাজটা দেখে আসি। কতটা কি হলো? রাতুল বলল, আচ্ছা যা, তবে সাবধানে থাকিস, বডিগার্ড সাথে নিস, আর দরকার পড়লে কল করিস। ঠিক আছে ভাই, বলে গাড়িটা স্টার্ট দিয়ে আসিফ চলে গেল। আসিফ চলে যেতে রাতুল আর চৈতি বাড়ির ভেতরে ঢুকে সোজা তাদের রুমে চলে গেল। রুমে আসতেই চৈতি বোরকা আর হিজাবটা খুলে আলমারিটা খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রাতুল বিছানায় হেলান দিয়ে বসলো। চৈতি শাওয়ার নিয়ে বের হতে রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ভেজা চুল খুব স্নিগ্ধা লাগছে চৈতিকে, যেন কোনো এক আকাশের উপচে আসা বৃষ্টি পড়ছে। রাতুল বিছানা থেকে নেমে ধীরে পায়ে চৈতির দিকে এগিয়ে গেল। হুট করে পেছন থেকে চৈতির কোমরটা জড়িয়ে ধরে নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছে চৈতির ভেজা চুল থেকে। ঈর্ষা কেঁপে উঠল চৈতি। রাতুল যেন সেই কম্পনটা অনুভব করলো। একটু পর রাতুল চৈতিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। চৈতি যেন এখনো তব্দা হয়ে তাকিয়ে রইল রাতুলের যাওয়ার পানে। রমজান চলে গিয়ে চারদিকে ঈদ ঈদ আমেজ বয়ে বেড়াচ্ছে। চৈতি ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে কখন যে চৈতি রাতুলকে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। রাতুল ঘুম আর মোড়া দিতেই টের পেল একটা নরম হাত তার শক্তপোক্ত শরীরটাকে আঁকড়ে ধরেছে। চকিত হয়ে তাকিয়ে দেখল চৈতি। ঈদের দিন এর থেকে আনন্দের আর কি হতে পারে। খুব ইচ্ছে হলো চৈতির কপালে তার অদরখানা ছুঁয়ে দিতে আজ। আর নিজেকে সংযত করল না, তার অদরখানা ছুঁয়ে দিল চৈতির কপালে। ঘুমের মধ্যে কেঁপে উঠল চৈতি। রাতুল ঠোঁট কামড়িয়ে হাসে। মনে ইচ্ছে হলো চৈতিকে ডাক দেওয়ার, বরং বড্ড ভালো লাগছে তার ঘুমন্ত মুখটা দেখতে। রাতুল ধীরে বিছানা থেকে উঠে নেমে গেল ফ্রেশ হতে। নামাজে যেতে হবে। রাতুল খুব সাবধানে আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। দ্রুত ফ্রেশ হয়ে সে একটা চিরকুট লিখল বসে। চিরকুটটা লেখা হলে ভাঁজ করে রেখে দিল চৈতির হাতের মুঠোতে। তারপর সে ধীরে পায়ে রুম থেকে বের হয়ে চলে গেল মসজিদের উদ্দেশ্যে। মসজিদের প্রাঙ্গণে এসে মনটা শান্তিতে ভরে গেল রাতুলের। বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর মসজিদের কলের দিকে গেল অজু করতে। মসজিদের কলে অজু করাটাই এক ধরনের আনন্দ। রাতুলের মনে পড়ে ছোটবেলার কথা। যখন ছোট ছিল তখন মসজিদের কলে অজু করত আর একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে দিত। সোনালি সেই অতীত মনে পড়তে হাসল রাতুল। ঠিক তখনই মাইকে বলে উঠল, এখনই ঈদের নামাজ শুরু হবে। আপনারা যারা এখনও মসজিদে আসেননি তারা দ্রুত মসজিদে আসুন। রাতুল দ্রুত অজু করে মসজিদে ঢুকল। একে একে সব মুসল্লিরা আসতে শুরু করলো মসজিদে। চৈতির ঘুম ভাঙতে দেখতে পেল একটা চিরকুট। চিরকুটের ভাঁজটা খুলে দেখতে পেল, আমার জীবন সঙ্গিনী, তোমায় ঘুমের মাঝে রেখে যেতে মন চাইছে না একটুও। তবুও নামাজের ডাক এড়ানো যায় না। ঈদের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, তুমি ঘুমিয়ে আছো একটুখানি হাসি মুখে। এই হাসি মাখা মুখটাই আমার জন্য ঈদের সবচেয়ে বড় উপহার। তুমি যখন উঠবে আমি হয়তো ফিরে আসবও না তখনও, তবুও চিন্তা করো না, আমি ঠিকই তোমার কাছে ফিরব। তোমার রান্নাঘরে গন্ধ হবে সেমাইয়ের, আমার মনে গন্ধ হবে তোমার ভালোবাসার। ঈদের প্রথম সালামটা তোমার জন্য রেখেছি, আর প্রথম দোয়াটাও, যাতে সারা জীবন এভাবে তোমার পাশে জেগে থাকি আর কখনো না যাই চিরতরে কোথাও। ঈদ মোবারক।
ভালোবাসি সব সময়। ইতি তোমার স্বামী এমপি আহমেদ। চৈতির ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দিল। চৈতি দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে সোজা রুম থেকে বের হয়ে চলে গেল রান্নাঘরে। সার্ভেন্টরা রান্না করছে চৈতি যাওয়াতে ওনারা বললেন, কিছু লাগবে? চৈতি বলল, না, আমি সেমাই রান্না করব। কোথায় কি রাখা আছে আমাকে দেখিয়ে দাও। ওরা একে একে সব দেখিয়ে দিল। চৈতি কোমরে ওড়না গুজে কাজ করা শুরু করলো। রাতুল মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল বাড়ির দিকে। এমন সময় একদল বাচ্চারা এসে ঘিরে ধরল রাতুলকে সালামি দেওয়ার জন্য। রাতুল পকেট থেকে টাকা বের করে সবাইকে সালামি দিয়ে তারপর আবার হাঁটা ধরল বাড়ির দিকে। অবশেষে বাড়ি এসে পৌঁছাতে রাতুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কলিং বেলে চাপ দিল। কলিং বেলের শব্দে ছুটে গেল চৈতি দরজার দিকে। দরজাটা খুলে দিতে রাতুল রুমের ভেতরে ঢুকতেই চৈতি সালাম দিল। রাতুল হেসে সালামের উত্তর দিয়ে তারপর পকেট থেকে একটা চেক বের করে চৈতির হাতে দিয়ে বলল, তোমার ঈদ সালামি। এইটা আগে থেকেই চৈতির জন্য রেডি করা ছিল। চৈতি চেকটা হাতে নিয়ে অ্যামাউন্টটা দেখে নিয়ে অবাকের শীর্ষে চলে যায়। 5 লাখ টাকা সালামি। ঈদে এত টাকা সালামি কে দেয়? চৈতি রাতুলের পিছু পিছু রুমে ঢুকে বলল, এত টাকার সালামি কে দেয়? আর আমি তো কোনো সালামি চাইনি। রাতুল ফিসলে হেসে বলল, কে দেয় জানি না, তবে আমি আমার চৈত্র রাঙ্গা আমার সবটা উজাড় করে দিতে চাই। চৈতি কিছু বলল না। চেকটা যত্ন করে আলমারিতে রেখে দিয়ে তারপর রুম থেকে বের হয়ে গিয়ে কিচেন রুমে ঢুকে সেমাই একটা পিরিজে করে নিয়ে গেল রুমে। পিরিজ ভর্তি সেমাইটা রাতুলের মুখের সামনে ধরল চৈতি। রাতুল অবাক হয়ে চৈতিকে জিজ্ঞেস করলো, তুমি রান্না করছো আমার জন্য? বিনিময়ে চৈতি একটু হাসে। রাতুল খুশি হয়ে পিরিজটা হাতে নিয়ে সেমাইটা মুখে দেয়। রাতুল চোখ বন্ধ করে বলে উঠল, পুরো অমৃত স্বাদ চৈতি রাঙ্গা। চৈতি আবারও হাসল। রাতুল বলল, এভাবে হেসো না, আমি মরে যাব। চৈতি রাতুলের এঁটো করা রাখা পিরিজটা নিয়ে চলে গেল কিচেনে। পিরিজটা রেখে দিয়ে রুমে আসতেই রাতুল বলল, চৈতি, আজ সন্ধ্যায় রেডি থেকো, একটা পার্টি আছে, তোমাকে যেতে হবে। চৈতি আমতা আমতা করে কিছু বলতে নিলে রাতুল বলল, এত চিন্তা করো কেন? আমি আসি তো। বিশ্বাস নেই আমার ওপর? ভরসা নেই আমার ওপর? চৈতি মাথা নাড়িয়ে বলল, আছে। ব্যাস, তাহলে রেডি থেকো। চৈতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সারাদিন দুইজন খুনসুটিতে পার করে কাটিয়ে দিল। চৈতি ধীরে ধীরে রাতুলের সাথে সহজে মিশে যাচ্ছে। সন্ধ্যা হতে রেডি হয়ে রাতুল আর চৈতি বের হয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। সাথে আসিফও ছিল। চৈতির সিকিউরিটি নিয়ে কোনো রিস্ক রাতুল নিতে চায় না। পার্টিতে ঢুকতে নাহিদ হাসান এসে রাতুলের সাথে হ্যান্ডশেক করলো। তারপর বলল, কি এমপি রাতুল, আগামী এমপি নির্বাচনে তুমি দাঁড়াচ্ছ তো, নাকি পালিয়ে যাবে? ঠিক বোধগম্য হচ্ছে না। রাতুল বাঁকা হেসে বলল, ওয়েট অ্যান্ড ওয়াচ। চৈতির দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। চৈতি হ্যান্ডশেক না করে সুন্দর করে সালাম দেয়। বাড়ানো হাত গুটিয়ে নিল সালামের উত্তরে নেওয়া নাহিদ হাসান। রাতুল চৈতির কাঁধ ধরে এগিয়ে যায় বসার জায়গাতে। চৈতিকে বসিয়ে দিয়ে নিজেও বসল। লাউডস্পিকারে গান বাজার ফলে চৈতির মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। রাতুল চৈতির দিকে ঠান্ডা সফট ড্রিঙ্ক এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ভালো লাগবে। চৈতি রাতুলের হাত থেকে গ্লাসটা নিয়ে নিকাপটা একটু উঠিয়ে খেয়ে ফেলল। বেশ কিছুক্ষণ পর চৈতির মাথাটা কেমন যেন করতে লাগে। রাতুলের কাঁধে মাথা রেখে একাই একাই হাসতে লাগে। কান্না শুরু করে দেয়। রাতুল যা বোঝাচ্ছিল বোঝা হয়ে গেছে 1 মিনিটেই। ও দেরি না করে খুব সাবধানে সবার চোখ ফাঁকি দিয়ে আসিফকে নিয়ে বের হয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আসিফ গাড়ি চালাচ্ছে আর রাতুল চৈতির পাশে বসা। চৈতি বসে বসে পাগলামো করছে। আসিফ চিন্তিত হয়ে বলল, ভাই, এইটা কি হলো? রাতুল ঠান্ডা কণ্ঠে বলল, কিছু না আসিফ, আমার জন্য পাতা ফাঁদে আমি পা না দিয়ে চৈতি পড়েছে, সিম্পল। আসিফ চকিত হয়ে বলল, কি, আপনাকে ফাঁদে ফেলতে চেয়েছিল? হুম, এই বিষয়ে কাল কথা হবে, এখন দ্রুত গাড়ি চালা। আসিফ স্পিডে গাড়ি চালানো শুরু করলো। অবশেষে তারা বাড়িতে পৌঁছালো। রাতুল চৈতিকে কোলে নিয়ে দরজার সামনে এসে হাতে থাকা চাবিটা দিয়ে দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকে চৈতিকে নামিয়ে দিয়ে দরজাটা ভালো করে লক করে
চৈতিকে আবার কোলে তুলে নিয়ে হাঁটা দিল রুমের দিকে। রুমে নিয়ে এসে চৈতিকে নামিয়ে দিয়ে একটা সুপ্ত শ্বাস ফেলে দরজাটা লক করে দিয়ে চৈতিকে রাতুল বলল, চৈত্ররাঙ্গা, তাড়াতাড়ি বোরকাটা খুলে নিকাবটা খুলে ফেলো। চৈতি খিলখিল করে হাসছে। তারপর রাতুলের কাছে এগিয়ে এসে নেশা জড়ানো কণ্ঠে বলল, আপনি খুব পচা, আমাকে একটুও আদর করেন না। রাতুল বলল, ঠিক আছে, আমি তোমাকে আদর করব। তার আগে তুমি বোরকাটা খুলে নিকাবটা খুলে নাও। চৈতি খুলবে না বলে পণ ধরেছে। রাতুল বুঝল এইভাবে হবে না, তারই কিছু একটা করতে হবে ভেবে সে এগিয়ে এসে খুব যত্ন করে সবার প্রথমে হিজাবটা খুলে দেয়, তারপর নিকাব খুলে, তারপর বোরকাটা খুলে দেয়। চৈতি একটা কাণ্ড করে বসে। হুট করে রাতুলের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রাতুল পুরো স্তব্ধ। সে চৈতিকে সরাতে চাইলেও চৈতি সরতে চায় না, বরং আরও গভীর হচ্ছে তাদের উষ্ঠ চুম্বন। সকালে চৈতির ঘুম ভাঙে, আর ঘুম ভাঙতেই শরীরের এক তীব্র যন্ত্রণা বোধ করে। তারপরে ধীরে ধীরে উঠে বসতেই তলপেটে চিনচিন করে ব্যথা হচ্ছে। ফ্লোরে তাকিয়ে দেখল তার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। চৈতি দুহাতে মাথাটা চেপে ধরল। ঠিক সেই সময় রাতুল ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এসে দেখে চৈতির এই রকম অবস্থা। সে দ্রুত এসে চৈতিকে জড়িয়ে ধরে বলে, চৈতি, কি হয়েছে বলো আমাকে। চৈতি ফুঁপিয়ে কেঁদে ওঠে। হুশ, কি হয়েছে, কাঁদছো কেন? পেটে কি বেশি ব্যথা করছে নাকি মাথা? আমি কিচ্ছু মনে করতে পারছি না। কি করেছি, কিভাবে কি হলো? কিছু না। ইটস অল রাইট চৈতি, কি হয়েছে তাতে সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, তোমার জুসে কেউ একজন ড্রিঙ্ক মিশিয়ে দিয়েছিল, তাই কিছু মনে নেই। কিন্তু চৈতি কিছু বলার জন্য মুখ খুলতে নিলে রাতুল চৈতির মুখে আঙ্গুল দিয়ে বলল, হুশ, আর একটা কথা নয়, কাল যা হয়েছে সেটা ভুলে যাও চৈতি। তোমার রেস্টের দরকার, রেস্ট নাও। কাল যা হয়েছে তার জন্য না তুমি দায়ী না আমি দায়ী, দুজন কেবল পরিস্থিতির শিকার, আর কিছু না। চলো এখন ফ্রেশ হয়ে নেবে, নাস্তা করে কমপ্লিট বেডে রেস্ট নেবে। রাতুল চৈতিকে কোলে তুলে নিতে গেল। আয়নায় রাতুলের পিঠটা চোখে পড়ে, পিঠে নখের চিহ্ন। রাতুল ঠোঁট কামড়ে হেসে বলল, সুইটার সব তোমার দেওয়া। লজ্জায় আড়ষ্ট হলো চৈতি। রাতুল চৈতিকে বলল, এখনো লজ্জা পাচ্ছ কেন? কাল তো আমাকে গিলে খেতে লজ্জা পাওনি। সিহ। রাতুল চৈতিকে ওয়াশরুমের ভিতরে নিয়ে দাঁড় করিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। চৈতি দরজা লক করে দিল। অনেকক্ষণ পর চৈতি দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার ড্রেস দিন। রাতুল ড্রেস দিল। তারপর ড্রেসটা পরে নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিচ থেকে একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল, আপনারা একটু পড়ে নিন, আর 13তম পর্ব আসতে একটু দেরি হবে।